হায়ার ম্যাথে চ্যাপ্টার 7 হচ্ছে নাম হচ্ছে অসীম ধারা। অসীম ধারা কাকে বলা হবে? যে ধারার পথ সংখ্যা অসীম। যদি হচ্ছে অসীম ধারা, কিন্তু মানে সসীম ধারার কনসেপ্ট গুলো এখানে অনেক কাজে লাগবে। এই হায়ার ম্যাথে চ্যাপ্টার 7 পড়া হচ্ছে মানে মাথায় রাখবা জেনারেল ম্যাথে 13.2 অনেকটাই কভার হয়ে যাবে আর কি। এর আগে আমাদের ছিল এরকম ছিল, যেমন মনে করো যে 3 + 7 + 11 + 15 + 19, তাই না? এটা কি একটা ধারা? কি ধরনের ধারা? সমান্তর ধারা। পার্থক্য কত? 4 করে বাড়তেছে। আচ্ছা, যদি এমন হয় যে 2, তারপরে 6, এরপরে হচ্ছে 18, এরপরে 54, 162, এটা কি ধারা? গুণক ধারা। আগে আগে তো ছিল না, ছিল? কারণ পাশাপাশি এখানে দুইটা পদের যে পার্থক্য, সে পার্থক্যটা তো সমান না। তাহলে হচ্ছে কি করতে হবে? দ্বিতীয় যে পদ আছে, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, কত হবে? 3। তৃতীয় পদকে হচ্ছে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করব, কত হবে? 3। তারপরে হচ্ছে চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করলে কি 3, এভাবে পঞ্চমকে চতুর্থ পদ দিয়ে ভাগ করলে 3 আসবে। তাহলে পাশাপাশি দুইটা পদের অনুপাত যদি সমান হয়, কি হয়? পাশাপাশি দুইটা পদের অনুপাত সমান হলে সেই ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। কি ধারা বলা হয়? গুণোত্তর ধারা। তাহলে এই ধারাটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। প্রথম পদ হচ্ছে 2, আর কমন রেশিও সাধারণ অনুপাত। আগে ছিল সাধারণ কি অন্তর, এখন হচ্ছে সাধারণ অনুপাত, এই জন্য রেশিওটা হচ্ছে কত? 3। তাহলে আমরা বিষয়টা এইভাবেই চিন্তা করবো। আগে যেমন ছিল কি 3 এর সাথে 4 যোগ করলে কত? 7, 7 এর সাথে 4 যোগ করলে হচ্ছে কি 11, 11 এর সাথে যোগ করলে 15, 19, এইভাবে বাড়তেছে। আর এইখানে আমরা এইভাবে চিন্তা করবো, দেখো প্রথম পদ কত? 2, 2 এর সাথে 3 গুণ করলে কত? 6, 6 3 গুণ করলে কত? 18, তারপর 54, 58, এরকম। ঠিক আছে? লেখা শেষ? এখন এখানে গুণক ধারায় যে বাড়বে বিষয়টা এরকম না যে তোমার মনে করো যে প্রথমে দিলে হচ্ছে 5, খেয়াল করো, হ্যাঁ? তারপরে দিলে হচ্ছে যে মাইনাস হচ্ছে 20, তারপরে হচ্ছে +80, -320, একটা প্লাস একটা মাইনাস। এটা কি গুণোত্তর ধারা হওয়া সম্ভব? দ্বিতীয় পদের মান কত?
-20 ডিভাইডেড বাই 5 কত আসে? বলো তৃতীয় পদের মান কত? 80 তারপরে মাইনাস 320 ডিভাইডেড বাই 80 কত? আসসালামু আলাইকুম। নতুন আসছে, আচ্ছা আচ্ছা, ভর্তি করাবেন? ঠিক আছে, আপনি দিয়ে দেন, আমি তাহলে উপর রিসিপ্ট দিয়ে দিব। ক্লাস করবে তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, ক্লাসের পরে দিলে হবে। তাহলে আমরা আগের মতোই চিন্তা করব। প্রথম পদের মান কত? সবাই বলো কত? 5। সাধারণ অনুপাত কত? তো 5 কে -4 দিয়ে গুণ করলে কত হবে? এই -20 কে আবার -4 দিয়ে গুণ করলে কত হবে? +80 হয়ে যাবে। +80 কে -4 দিয়ে গুণ করলে কত হবে? ঠিক আছে না? এরপরে প্লাস মাইনাস করে হবে। তাহলে আমরা কি শিখলাম? যে গুণিত ধারায় প্লাস মাইনাস এটা হতে পারে, যেটা সমান্তর ধারায় এরকম হয় না। সমান্তর ধারায় প্লাস মাইনাস হতে পারে, বাট যদি প্লাস থেকে মাইনাস হয়ে যায় তাহলে কি মাইনাস হইতেই থাকে, আর যদি মাইনাস থেকে প্লাসে আসে তাহলে কি প্লাস হয়ে থাকে। যেমন ধরো আমরা যদি একটা সমান্তর ধারা নেই, নিলাম হচ্ছে যে 8, তারপরে 5, এরপরে হচ্ছে হলো যে 2, সাধারণ অন্তর কত? -3 হবে, কারণ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে এরপরে কি এরপরটা কত হবে? -1, তারপরটা কি -4, বুঝতেছি, তারপরটা -7, এরপরে মাইনাস হবে, এরপর আর প্লাস হবে না, কমতেছে কমতে থাকে। অথবা তোমার হচ্ছে হলো যে -4, এরপরে হচ্ছে হলো যে -2, তারপরে কি 0, এরপরে কি 2, 4, 6, বুঝতেছি, 2 করে বাড়তেছে। এই যে মাইনাস ছিল, মাইনাস থেকে যে প্লাস আসছে, আর মাইনাস আসবে? আসবে না। এরপরে ক্রমান্বয়ে বাড়তে আসছে, প্লাস অফ প্লাস। তাহলে সমান্তরের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস হওয়া সম্ভব না। যদি প্লাস থেকে আস্তে আস্তে গিয়ে কমতে কমতে মাইনাস হতে পারে, মাইনাস থেকে বাড়তে বাড়তে কি প্লাস হতে পারে, বাট গুণোত্তরে কি হতে পারে? একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এটা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে গুণোত্তরে আর কি কি হতে পারে? কমতেও পারে। যেমন ধরো প্রথম পদ হচ্ছে ধরলে তুমি ধরলে 16, তারপরটা দিলে 8, এরপরটা হচ্ছে 4, 2, 1, হাফ, 1/4, কি এটা গুণোত্তর হবে? সাধারণ অনুপাতের মান কত? হাফ, কারণ দ্বিতীয় পদের মান হচ্ছে 8/16, 1/2, 4/8, তাও কি 1/2, 2/4, তাও কি 1/2, এটা তো 1/2, তারপরটা কি দেখো 1/2 ভাগ হচ্ছে 1, তাও কি 1/2, আর লাস্টে হচ্ছে 1/4 ভাগ হচ্ছে 1/2, যেটা হচ্ছে যে উল্টে যে উপরে 2 হবে, নিচে 1 হবে, কত হবে? 1/2। বুঝতে পারছি? তো সাইন্সের না?
লেখা হয়ে গেছে। এখন একটা গুণোত্তর ধারার যদি n তম পদ বের করতে বলে তাহলে সেটা কি হবে? n তম পদ কেন বের করবো? যদি আমাদের এখানে 10 নাম্বার বলে, আমরা হয়তো বা আরো এখানে কয়টা হচ্ছে 1 2 3 4 5টা হচ্ছে, আরো 5টা গুণ করে করতে পারবো, তাই না? বাট যদি আমাদের যদি বলে 80 নাম্বার পদ কত, 1000 নাম্বার পদ কত, তাই না? 5000 পদ কত, তখন তো এইভাবে করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাব। আমার টায়ার্ড হয়ে যাবো, আমাদের ক্যালকুলেটরও টায়ার্ড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা সাধারণ সূত্র বের করতে হবে। আমরা সহজ একটার মাধ্যমে দেখার চেষ্টা করি। প্রথমে যেটা ছিল, এইখানে হচ্ছে প্রথম পদের মান কত 2, সাধারণ অনুপাতের মান কত 3। তাহলে প্রথম পদ হচ্ছে 2, যেটাকে আমরা লিখতেছি 8। দ্বিতীয় পদের মান হচ্ছে কত 6, এটাকে 2 × 3 লেখা যায় না? যেখানে 2 এর মান হচ্ছে 8 আর 3 এর মান হচ্ছে r। লেখাপড়া লেখো, আগে রেসপন্স করো। তৃতীয় পদের মান কত বলো দেখি? 18। তাহলে এটাকে 2 × 3 স্কয়ার লিখবো। 3 স্কয়ার করলে 9, 9 × 2 18 আসে। সো এ কত আসে r স্কয়ার। চতুর্থ পদের মান হচ্ছে 54, 2 × 3 কিউব লেখা যায়, 27 × 2 54 আসে, এ আর কি। তারপরে পঞ্চম পদ হচ্ছে 162, 2 × 3 এর পাওয়ার 4, 81, 81 কে 2 দিয়ে গুণ করলে 162 আসে। তার মানে a r টু দ্য পাওয়ার 4 আসে। এবার এই প্যাটার্ন গুলো থেকে যদি আমরা একটা সাধারণ সূত্র বের করি যে n তম পদ, তাহলে কত হবে বলা দেখি সবাই? a × r টু দ্য পাওয়ার n-1। ভেরি গুড, বুঝে নাই কে? দেখো আমরা যদি সবগুলা টার্ম যদি খেয়াল করি, সবগুলোতেই কিন্তু a আছে, এর পাওয়ার বাড়েও নাই কমে নাই, তাই না? a আছে। আর এর কি অবস্থা? আর পাওয়ারটা ক্রমান্বয়ে বাড়তেছে, গ্রাজুয়ালি ইনক্রিজ করতেছে, তাই তো? তো কিভাবে ইনক্রিজ করতেছে, বাড়তেছে? দ্বিতীয় পদে মান কত আছে, আর এর পাওয়ার কত আছে 1। তৃতীয় পদে কত 2, মানে 3 নম্বরে 2, 4 নম্বরে কত 3, 5 নম্বরে কত 4। আমরা যদি এইভাবে চিন্তা করি, এটাকে কিন্তু a r টু দ্য পাওয়ার 0 লিখতে পারি না? কারণ এটা 4 3 2 1 ম্যাচিং করে 0 লিখতে পারি, 0 হলে 1। তাহলে n নম্বরে কত হবে? a r টু দ্য পাওয়ার n, এক কম হবে n-1। বুঝতেছেন? এটা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদ। তোমাদের এই চ্যাপ্টার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যে সামনে যে প্রথম যে পরীক্ষাটা হবে, সে এখানে হচ্ছে 7, তারপরে 9.2 আর 10। ইনশাল্লাহ এখান থেকেই দেখবে যে 2টে সিকিউ পেয়ে যাবে। এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। এই যে সিকিউ শিটটাই দেখো না, মানে বোর্ডে, শুধু বোর্ড এক্সামের কথা আমার চিন্তা করো, কত ম্যাথ আসছে এখান থেকে। 25 সাল অ্যাড করা হয়নি, 25 সাল বাদেই এখানে কয়টা ম্যাথ আছে? 110টা ম্যাথ আছে। তবে খুশির কথা হচ্ছে যে অনেকগুলা ম্যাথ থাকলেও মানে টাইপ কিন্তু কম, মানে মোটামুটি প্রত্যেক টাইপ থেকে 2-1টা করলেই তোমার কভার হয়ে যাবে। টাইপ এইটাই মনে করো যে আছে, ম্যাথ আছে 70 থেকে শুরু করে কত পর্যন্ত আছে? 110 পর্যন্ত আছে, প্রায় 41টা ম্যাথ আছে টাইপ এইটে, একটা টাইপে। তুমি 2টা বা 3টা ম্যাথ করলে না, বাকি সবগুলার প্যাটার্ন ক্যালকুলেশন একই রকম। সবই দিয়ে দিছি যাতে করে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো বা ইম্পর্টেন্সটা বুঝো যে পরীক্ষায় কেমন আসে। তো এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে, এটা এই চ্যাপ্টার করলে 13.2ও তোমাদের কভার হয়ে যাবে, এবং যেটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে 13.2। না, 13.2 বেসিক আর এই চ্যাপ্টারের বেসিক প্রায় মিল আছে আর কি। 13.2 এখানে দেওয়া নেই। 13.2 হচ্ছে গুণোত্তর ধারা। বেসিক গুলো একই রকম, একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ওখানে হচ্ছে সসীম ধারা, এটা হচ্ছে কি অসীম ধারা। দেখো টাইপ 1 না, টাইপ 2 থেকে যদি দেখো, শীটটা বের করো।
এখানে এই যে ম্যাথ গুলো আছে একটা মান দেওয়া থাকে, মান দেওয়ার পরে বলছে সাধারণ অনুপাত নির্ণয় করো। প্রথমটাই দেখো, কোশ্চেন নাম্বার এই যে 5 দেখো, দেওয়া আছে কি যে একটা এস দেওয়া আছে, এস হচ্ছে 5x - 3 পাওয়ার হচ্ছে -1 -2, 5x - 3 -3 প্লাস x = 1 হলে s এর সাধারণ অনুপাত নির্ণয় করো। x = 1 হলে, তাহলে x এর মান যদি 1 হয় কি হবে, 5 × 1 - 3 পাওয়ার -1, তারপরে 5 × 1 - 3 পাওয়ার কি -2, তারপরে হচ্ছে 5 × 1 × -3 পাওয়ার কি -3। ওরা তিনটা লিখছে, আমরা তিনটা লিখি। 5 থেকে 3 গেলে কত, 2 টু দ্য পাওয়ার -1, তারপরটা কি 2 টু দ্য পাওয়ার -2, এরপর হচ্ছে 2 টু দ্য পাওয়ার কি -3 . তুমি এইভাবেই রাখতে পারো, যদি চাও যে না আমি মাইনাস রাখবো না, এইভাবে নিয়ে আসবো, তাও কি হবে, কোনো সমস্যা নেই। সুতরাং সাধারণ অনুপাত কি হবে, আর দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ কি হবে, 1/4 × 2/1 = কি হবে, হাফই হবে। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি দেখো, কেউ যদি চায় যে প্রথমে হচ্ছে হলো যে ধারা থেকে, মানে এখান থেকে হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই কি করে প্রথম পদ বের করে, করলে কি হবে, মানে -2 -1 হবে না, বুঝছি না, বুঝিনি। কারণ ভাগ তো, ভাগ করলে পাওয়ার কি বিয়োগ হবে, বিয়োগ করলে -2 + 1, তো কি আসতেছে 5x - 3 = হচ্ছে এটা -1। এরপরে যদি বসাই যে x = 1 হলে, আর কত হবে তাহলে 5 × 1 - 3 -1, সো 2 টু দ্য পাওয়ার কি -1 = 1/2। এভাবে করলেও হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে, যে যেমন 8 নাম্বার দেখো, 8 নাম্বারে কি বলছে, x = 1 হলে প্রাপ্ত ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। তার মানে কিন্তু তোমাকে প্রথমে কি করতে হবে, মানে ওইখানে তোমাকে ফিক্স করে দিছে যে x = 1 হলে প্রাপ্ত ধারাটির, মানে প্রথমে x = 1 বসিয়ে ধারাটা বের করতে হবে, তারপরে করতে হবে। এই জন্য প্রথমটা করা ভালো যায়, তাহলে ঝামেলা শেষ। বুঝতে পারছি। কিছু কিছু বিষয় থাকে বাস্তবতার সাথে কোনো মিল নেই, শুধু ক্যালকুলেশনের মাধ্যমে সীমাবদ্ধ। যেমন অনেকে তোমাকে বলে, তুমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে আগাও, তাহলে একসময় না একসময় কি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবা। এখন আমরা এখানে দুইটা সমাধান, যেমন ম্যাথ অলিম্পিয়াডে এরকম একটা ম্যাথ আসছিল, যে একটা মনে করো কচ্ছপ প্রথম
প্রথমে সে যায় হচ্ছে হলো কি 16 মিটার, তারপরে 1 সেকেন্ডে মনে করো, তারপরে 1 সেকেন্ডে গেছে সে হচ্ছে হলো 8 মিটার, পরের 1 সেকেন্ডে কত 4 মিটার, তারপরের সেকেন্ডে কত, মানে প্রত্যেকবারই অর্ধেক তার হাফ হাফ করে যাচ্ছে, আগে যা গেছে তার হাফ। ঠিক আছে, তো এখন হচ্ছে সেই এভাবে যদি যায় তাহলে 100 মিটার পৌঁছাতে তার কতটুকু সময় লাগবে টোটাল। অথবা এই কোশ্চেনটা এরকম হতে পারে যে 100 মিটার সে যেতে পারবে কি, আসলে যেতে পারবে কিনা। সবাই বলে যে তুমি যদি একটু একটু করে আগাও তাহলে একসময় গন্তব্যস্থলে পৌঁছাতে পারবা, কিন্তু এখানে আমরা শিখবো সামনে, আজ- সামনের ক্লাসে বা আজকে যদি সম্ভব হয় একটু দেখানোর চেষ্টা করবো, যদি সময় পরে ক্লাসে, যে 100 মিটার যেতে পারবে কি। নাম্বার ওয়ান। 1 নম্বর সিনারিও। 2 নম্বর সিনারিও হচ্ছে যে আমি যেটা শুনছি আর কি গল্প, যে দাবা খেলা যখন প্রথম আবিষ্কৃত হয়েছিল বা যে বানাইছিল, বানানোর পরে ওই দেশের রাজা যখন দেখছে যে দাবা খেলা দেখছে, দেখার পরে তার খেলাটা খুবই পছন্দ হয়েছে। খেলাটা খেলা যাবে কিনা এটা একটা বিষয়, বাট খেলার দিক দিয়ে হিসাব করলে কিন্তু দাবা খেলা কিন্তু চমৎকার একটা খেলা। কেউ একদম 4 দিকে যায়, কেউ 2.5 গজ যায়, কেউ কোনাকুনি যায়, তাই না, শূন্যরে 1 ঘর বা 2 গজ যায়, মানে এখানে অনেক জটিল কম্বিনেশন মারপ্যাস। তো এখন রাজা খুশি হয়ে বলছে তুমি এত সুন্দর খেলা হচ্ছে হলো যে আবিষ্কার করছো, তোমাকে তো পুরস্কার দেওয়া উচিত। এখন যে এই খেলাটা আবিষ্কার করছে সে কি তোমার আমার মতো ব্রেন নিয়ে চলে? তো সে কি করছে, দাবা মানে এই রাজার সাথেই হচ্ছে হলো কি করছে, আউটসাইড দ্য বোর্ড আবার হচ্ছে হলো গেম খেলা, দাবা খেলা শুরু করে দিচ্ছে। তো বলে যে আপনি দিবেন, দেন আমাকে হচ্ছে হলো যে মনে কর প্রথম পরে দিবেন 1টা স্বর্ণ মুদ্রা, তারপরে দিবেন 2টা, তারপরে 4টা, বলছিলাম এটা না? আচ্ছা, তারপরে হচ্ছে হলো 8টা, এরকম করে দিবেন। রাজা বলল, আরে কি নিয়ে তুমি কি চাইলে, আমার তো মান সম্মান তুমি রাখলে না, এত অল্প চাইতেছ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ তাহলে আসলে কি রাজা তার চাহিদা পূরণ করতে পারছে কিনা সেটা আমরা আস্তে আস্তে শিখবো। 2টা সিনারিও আমাদের সামনে আছে। ফেসবুক খুললে একটা জিনিস দেখা যায় যে এই পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গশালা। কি খেলা? হ্যাঁ, বাংলাদেশের সদর দপ্তর, গুড, এসে ভালো বলছে। তো এইখানে হচ্ছে এই কিছু সমস্যার সমাধান বাংলাদেশিরা সমাধান করছেন, যে অসীম গুণিত ধারার সমাধান, এবং খুবই চমৎকার একটা সমাধান, যেটাকে ওরা নাম দিয়েছে কুমড়া থিওরি। কি থিওরি? কুমড়া থিওরি, মেড ইন বাংলাদেশ। তো ওই থিওরির মাধ্যমে আমরা কিছু এখানে অসীমিত সমস্যার কিছু খুবই ইম্পর্টেন্ট বেসিক আছে, যেগুলো বেশিরভাগ স্টুডেন্ট মাথা ধরে না। আমি যখন ছিলাম আমারও ধরে নাই, বহু বছর ধরে ছিল। যখন এই কুমড়া থিওরি মাথায় ঢুকলো তখন বললো যে ও আচ্ছা, আসলেই আসলেই সম্ভব, চমৎকার জিনিস, মেড ইন বাংলাদেশ। আচ্ছা, তার আগে আমরা প্রথম টাইপটা গেল, এখানে কিছু কারেকশন আছে, কারেকশন গুলো তোমরা দেখে বুঝতে পারবা। যেমন ধরো 9 নাম্বার, এই যে দেখো 1+1+y, তারপরটা 1+y² হবে, আর 4 নাম্বারটা 1+y³ হবে। হ্যাঁ, 9 নাম্বারে কারেকশন করো। যদি কোথাও ভুল দেখো তাহলে টাইপিং এ মিস্টেক আছে, কারেকশন করে নিও। 10 নাম্বারে কি হবে তাহলে দেখো, 1 নাম্বার ঠিক আছে, 2 নাম্বার ঠিক আছে, 3 নাম্বারে কিউ হবে, রাইট? যে এরকম তোমরা হচ্ছে যে পরের পরেও পাবা, যেমন 12 নাম্বারে একই অবস্থা। এবং 36, 38, 39 এগুলো কারেকশন করো। 36, 48, 39, যেমন 35-এর মাঝখানে প্লাস হবে, প্রথম পদের পরে একটা প্লাস হবে 36 নাম্বারে। 38-এ তো বললাম 38, মানে ওই কোশ্চেনটা বুঝছে তো, আগে ক নাম্বারে আসছিল ওই একই কোশ্চেন, 38 নাম্বার, এটা খতে আসছে। এটা আবার পরেও আছে, মানে এখান থেকে পুরো 10 মার্ক আসছিল। হোল² হবে, পরটা হোল কিউব হবে, 3 নাম্বার আর 4 নাম্বার। 39 নাম্বার একই একই অবস্থা, কতে আসছে খতে আসছে, এটা 3 নাম্বার পরটা কিউব হবে। এরকম থাকলে কারেকশন করে নিবা। এখন হচ্ছে আমরা এই গুণোত্তর ধারার সমষ্টি বের করব। সমান্তর ধারার সমষ্টি কিভাবে কিভাবে বের করা হয়েছিল মনে আছে? কার থিওরি অ্যাপ্লাই করে করা হয়েছিল? গাউসের থিওরি। কত বছর বয়সে এই থিওরি দিয়েছিল?
ক্লাস টুতে পড়া অবস্থায়। গুড, ভেরি গুড, এতে মনে আছে। ক্লাস 2 এর স্টুডেন্টের কাছ থেকে আমরা হচ্ছে হলো সমান্তর দ্বারা কি সূত্র প্রতিপাদন শিখছি তার নিয়ম। এখন গুণোত্তর ধারার জন্য কে দিছে, এটা কোনো ব্যক্তি কোনো নাম নাই। আচ্ছা, সমষ্টি প্রথম গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn হলে, তাহলে Sn মানে এখন সমষ্টি বের করব। প্রথম পদ কি a, তোমাদেরকে দেখানো হচ্ছে। দ্বিতীয় পদের মান কত ar, তৃতীয় পদের মান কত ar স্কয়ার, তারপরটা কি ar কিউব, আর লেখা দরকার নেই। আর লাস্টে হচ্ছে কি n তম পদের মান কত n মাইনাস। দেখো সবাই পরে একসাথে লেখো, আগে আমার সাথে সাথে বলো। এখন এই সমষ্টি সূত্র বের করার জন্য উভয় পক্ষকে আমরা আর দিয়ে গুণ করব। এটা পরীক্ষায় প্রমাণের জন্য লাগবে না, এটা পরীক্ষায় আসে না, শুধু প্রমাণ বেসিকের জন্য শিখো কিভাবে আসছে। আর দিয়ে গুণ করে আমাদের ফায়দা কি হলো, প্রথম পদটা হবে কি ar স্কয়ার ar কিউব ar টু দ্য পাওয়ার 4, শেষেরটা কত হবে বলো দেখি, a ইনটু r টু দ্য পাওয়ার n। কারণ হচ্ছে প্রত্যেকটাতে আর আসতেছে, আর ar স্কয়ার পাওয়ার 2 হচ্ছে, এক করে বাড়তেছে, তাহলে এটার সাথে এক বাড়লে কত হবে n মাইনাস 1, তার সাথে এক বাড়লে কত হবে, শুধু n হবে। যদি আমরা একটু ভেঙে লিখি, দেখো গুণ করলে r ইনটু ar টু দ্য পাওয়ার n মাইনাস 1, এই থাকলো। এখন এটা আর গুণ, গুণ থাকলে পাওয়ার কি হবে, যোগ হবে, এটা পাওয়ার 1, যোগ করলে কি হচ্ছে 1 1 কি কাটা, ar টু দ্য পাওয়ার n। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে ar টু দ্য পাওয়ার n। খেয়াল করি সবাই, প্রত্যেকটাতে একটা করে আর বাড়ছে। আমরা উল্টা পথে যদি হাঁটি, পাওয়ার 4 3 2 1, তাই না? এটা যদি n হয়, তার আগেরটা কত হবে? এখানে ইচ্ছে করে আমরা আর টু দ্য পাওয়ার n মাইনাস 1টা লিখলাম। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। দেখো একসাথে লেখো। এবার আমরা সমষ্টি বের করার জন্য 1 থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে, Sn মাইনাস হচ্ছে Sn ইনটু কি r হবে বাম পাশে। এই পাশে কি হবে দেখো, a প্লাস হচ্ছে ar প্লাস হচ্ছে ar স্কয়ার ar কিউব ডট 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 ar টু দ্য পাওয়ার n মাইনাস 1। পরেরগুলো মাইনাস হবে, মাইনাস হয় কি হবে বলো, ar মাইনাস ar স্কয়ার মাইনাস ar কিউব মাইনাস ar টু দ্য পাওয়ার 4 মাইনাস ডট 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 মাইনাস ar টু দ্য পাওয়ার n মাইনাস 1 মাইনাস হচ্ছে ar টু দ্য পাওয়ার n। বুঝছি সবাই, যে এটা থেকে এটা বিয়োগ করে দিছি। বিয়োগ করার পরে বাম পাশে আমরা Sn কমন নিলে কি হবে, 1 মাইনাস r হবে। s কেন আসলো, s মানে সামেশন, সমষ্টি, আর n দ্বারা বোঝাচ্ছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। যে কয়টা পদ বের করবো, 10টা 20টা 25টা 22টা। এখন এখানে বিয়োগ করে থাকে কি কি, ভেরি গুড। দেখো যে ar বাদ যায়, ar স্কয়ার বাদ যায়, ar কিউব বাদ যায়, এখানে আছে ar টু দ্য পাওয়ার n মাইনাস 1। যেহেতু এটা লাস্টেরটা কি ছিল, ar টু দ্য পাওয়ার n, তার এই জন্য ইচ্ছা করে আমরা এটা লিখেছি যাতে করে এটার সাথে এটা বাদ যায়, বুঝতে পারি। তাহলে বাদ থাকতেছে কি কি, এ এ কারোর সাথে বাদ যাচ্ছে না, তাই না, a প্লাস, আর লাস্টে থাকতেছে কি মাইনাস ar টু দ্য পাওয়ার n। তাহলে Sn এ কমন গেলে কি হবে, 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে কি 1 মাইনাস কি r। এটা হচ্ছে সূত্র। একটা ধারা যদি দেওয়া থাকে গুণোত্তর ধারা, তার প্রথম পদ আমরা কি পাবো, দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে। এখন জাস্ট আমাদেরকে বলে দিবে যে 5টা 10টা 20টা।
মাঝখানে শেষ লেখা। এখন দেখো আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি, যদি উপরে একটা মাইনাস কমন নিই, আর টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, নিচেও একটা মাইনাস কমন নিলাম, তাহলে কি হবে? আর হবে প্লাস, ওয়ান হবে মাইনাস, নেওয়া যায় না? তো মাইনাস মাইনাস কাটাকাটি করলে কি হবে? তো এখন তোমাদের বইয়ে যেমন করে যে আর এর ভ্যালু এক থেকে বড় হলে এটা করে, এক থেকে ছোট হলে এটা করে, কোনো দরকার নেই, একটা করলেই হবে, ঘুরে ফিরে আনসার একই আসে। ঠিক আছে, দুইটা আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই, একটা মনে রাখলে হবে এবং একটা সূত্র ব্যবহার করলে হবে, যে কোনো একটা। দেখো এখানে হচ্ছে 23, 24 দুইটা ম্যাথ আছে। 24 নাম্বার দেখো, 1 প্লাস 3x পাওয়ার 1 মাইনাস হচ্ছে 1, তারপরে 3x পাওয়ার মাইনাস পাওয়ার কি মাইনাস 2, এরকম দেওয়া আছে। এটা ধারা লেখার সময় মিনিমাম কয়টা পদ লিখতে হয়? 3। বেশি লিখলে সমস্যা নাই, কিন্তু কমপক্ষে কয়টা লিখতে হবে? 3টে লিখতে হবে। x ইকুয়াল টু 4/3 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করো। তাহলে x ইকুয়াল টু 4/3 হলে ধারাটি কত হবে? 1 প্লাস 3 ইন্টু 4/3 মাইনাস 1 পাওয়ার মাইনাস 1, 3 ইন্টু 4/3 মাইনাস 1 পাওয়ার হচ্ছে কি মাইনাস 2, 3 3 কি 4 মাইনাস 1, 4 মাইনাস 1 পাওয়ার মাইনাস 2, 1 প্লাস হচ্ছে কি 3 এর পাওয়ার মাইনাস 1, তারপরটা কি 3 এর পাওয়ার মাইনাস 2। যে প্রশ্নে কিন্তু বলা আছে যে অসীম গুণোত্ত ধারা, বলেই দিছে। সুতরাং গুণোত্ত ধারাটির প্রথম পদ এ ইকুয়াল টু কত? প্রথম পদ হচ্ছে কি 1, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, তার মানে কি 3 ইনভার্স বা 1/3 লিখতে পারি আমরা। কি করতে বলছে? সমষ্টি বের করতে বলছে, প্রথম 7টি পদের সমষ্টি। তাহলে আমরা লিখবো, জানা আছে গুণোত্ত ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি, Sn equal to a into 1 minus r to the power n divided by 1 minus r। সূত্র যে কোনো একটা করলেই হবে। সুতরাং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি S7 equal to হচ্ছে a into কি হবে 1 minus r to the power 7 divided by হচ্ছে 1 minus r। a দেওয়া আছে কত 1, 1 minus
পাওয়ার হচ্ছে 7, 1 মাইনাস 1/3। তোমাদের মধ্যে এরপরে অনেকে যে কাজটা করে বাকি দায়িত্ব ক্যালকুলেটরের উপর দিয়ে দেয়। তো ওটা করলে হচ্ছে যে কি, তো টিচারও কি করবে, নাম্বার কমাই ফেলবে এবং কমানোর দায়িত্ব দিবে কি লাল কলমের উপর। তো এই জন্য হচ্ছে যে এখানে ক্যালকুলেশনের উপর নাম্বার আছে, ক্যালকুলেশনে কি আছে নাম্বার আছে, ডাইরেক্ট করলে কিছু নাম্বার কমাই দিবে। 1 কে করলে তো 1 আসে, 3 এর পাওয়ার 7 হলে কত হয় 2187। আর এইখানে আসে 2/3। একটা বিষয় তোমার বলে দিই, এখানে গুরুত্বপূর্ণ কথা। মনে করো 3 এর পাওয়ার দিলে 20, দেখো কত আসে। পাওয়ার দেখায় নাকি, পাওয়ার দেখাচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, তারপর লিখবা। এবার 3 এর পাওয়ার 25 দাও। হ্যাঁ, যখন পাওয়ার দেখাবে, খেয়াল রাখবে, যখন পাওয়ার দেখাবে তখন পাওয়ার লিখবো না, তখন এভাবে রেখে দিব 3 এর পাওয়ার 25। এবং যখন লসাগু করবো 3 এর পাওয়ার 25, এখানে হবে 3 এর পাওয়ার 25, এভাবে রেখে দিব, পাওয়ার নিব না, মনে থাকবে। যখন ক্যালকুলেটারে শো করবে দশমিক ছাড়া, তখনই হচ্ছে যে মান যাই আসুক যত বড়ই হোক লিখে ফেলবে। আর যখন কি দেখাবে, পাওয়ার দেখাবে, কি দেখাবে, তখন আর ভাঙবো না, তখন 3 এর পাওয়ার 25, 3 এর পাওয়ার 25 রেখে দিব, মনে থাকবে। তাহলে লসাগু করলে কত হবে, এটা 218 কি 6, বা হচ্ছে 218 কি 7, আর ইন্টু হচ্ছে উপরে 3 হবে, নিচে 2 হবে। এবার মিস্টার ক্যালকুলেটরে যা বলে আমাদের, এটা হচ্ছে আনসার। এটা 4 মার্কের জন্য আসছিল, বি তো সহজ প্রশ্ন। এই যে পরপর দুইটা বোর্ডে 24 নম্বর একই রকম 4 মার্কের জন্য আসছিল। লেখা হয়ে গেছে, সরি। দেখো তোমাদের আগের যে সোমবারের ক্লাসটা হতো ওটা হবে না এখন, রবি মঙ্গল বৃহস্পতিবারই হবে। তবে বৃহস্পতিবারে যদি আমরা, রোববার অথবা বৃহস্পতিবারে যদি স্কুলে না যাই, তাহলে তোমরা আবার 11টা বা 11:30 আবার এক্সট্রা ক্লাস করবে। হ্যাঁ, আমাকে সবাই জানাই দিবে। এই সামনের বৃহস্পতিবার, এই সপ্তাহে প্রোগ্রাম আছে স্কুলে। ও, স্কুল ক্লাস থাকে 1টা 5 পর্যন্ত, মানে বিকেলে করতে পারবা, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এভাবে কতদিন চলবে? ও, তাই তো ভালো। তাহলে আমরা টান দিব একটা, ঠিক আছে। তোমার তাহলে রোববারটাই টার্গেট রাখিও, রোববারে বিকেলে 4টা থেকে 6টা এরকম একটা টাইম নিয়ে আসিও। কারণ আসলে কি, সামনে ফ্রি সময় পাবা না। এই যে পড়তেছো, রমজান আসতেছে, ইলেকশন আসতেছে, এরপরে দেখবে যে আবার ইয়ে চলে আসছে, পি টেস্ট চলে আসছে, টেস্ট মডেল টেস্ট, দৌড়াদৌড়ি। তো আর ওইভাবে সময় এসএসসি পরীক্ষা চলে আসবে। তো সেই জন্য এখন যেহেতু অল্প ক্লাস হচ্ছে, সেই জন্য হচ্ছে এই সময়টা কাজে লাগাই ফেললাম না। এখন দেখো, আমরা আসলে নাম হচ্ছে অসীম ধারা, অসীম ধারা, কিন্তু অসীম ধারার আমরা কিছুই করে নেই আসলে। a into 1 minus r to the power n divided by 1 minus r। দেখো এখন বাকি 10 মিনিট সবাই খুব সিরিয়াস মোডে থাকো, কারণ তোমাদের এখন যা জিনিস পড়ানো হবে সেটা তোমাদের সাথে বেশিরভাগ স্টুডেন্ট যারা জানে না, এখন জানবে না। ফর্মুলা ফর্মুলা বসাই দিবে, অঙ্ক শেষ। কিন্তু বিষয়টা হৃদয়ে ধারণ করার মতো যে কিছু বিষয় আছে, এটা ওরা জানে না, তোমাদেরকে জানাই দিচ্ছি। দেখ, কিছু বিষয় তোমাদের আগেও বলছিলাম। তুমি মনে করো কক্সবাজার থেকে ঘুরে আসছো, আসার পরে বললা যে
সাংঘাতিক অবস্থা, কক্সবাজারে গিয়ে তো আমি সাংঘাতিক কাজ করে ফেলছি। কি করছি, এই কক্সবাজারের পানি কমাই ফেলছি, বঙ্গোপসাগরের পানি কমাই ফেলছি। কিভাবে? বলছে যে 5 লিটারের একটা পানি কিনছিলাম, পানি বোতল শেষ হওয়ার পরে কক্সবাজার থেকে 5 লিটার ঢুকে বাসে করে নিয়ে চলে আসছি, বঙ্গোপসাগরের পানি কমাই ফেলছি। ঠিক না? কথা কথা কিন্তু ঠিক, ম্যাথমেটিক্যালি সেই ঠিক, কিন্তু এর বিষয়টা কি শুনলে কি হবে, হাস্যকর মনে হবে। কি মনে হবে? এরপরে তুমি গেলা, মনে করো যে মামাতে গেলা, ওখানে গেলা, পানি খাইতেছিলে, পরে একটু পানি রয়ে গেছিল, তারপর পরে বোতল সব ফেলে দিলে, ঢাকা এসে বলতেছে আমার তো জানো পদ্মা নদীতে আমার শেয়ার আছে। কি আছে? কথা ঠিক না? কথা কিন্তু ঠিক, বাট তোমার কথা শুনলে সবাই হাসবে, হাস্যকর বিষয়টা। তো এইখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যে যখন বড় একটা সংখ্যা থাকে আর ছোট সংখ্যা থাকে, তো বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা যোগ বিয়োগ করার অর্থটা এরকম। বিশাল সমুদ্র বঙ্গোপসাগর থেকে 5 লিটার কেন, আমরা সব বাংলাদেশের সব মানুষও যদি 5 লিটার করে নিয়ে আসে, আমার তো মনে হয় না তেমন কিছু হবে, তাই না? এটা তো কানেক্টেড, সব সব সমুদ্র কানেকশন না, কিছুই হবে না। সেম ভাবে তুমি সবাই মিলে যদি এক বোতল পানি নিয়ে যদি পদ্মা নদী থেকে ঢেলে দেয়, তাও কি এটার উচ্চতা কিছু বাড়বে? বাড়বে না, আসলে কিছুই হবে না। তো এটাই হচ্ছে বিষয় যে তোমার কাছে আছে মনে করো 5, এখন তুমি যোগ করলা 0.0000002, কত হবে বলো? মানে 5ই তো হবে নাকি, মানে ঠিক না? এই যে এটা হচ্ছে কি তোমার এই যে তোমার হচ্ছে পদ্মা নদীতে তুমি যে বোতল পানি দিয়েছো, আর এটা হচ্ছে পদ্মা নদী, 5ই হচ্ছে। আর তুমি কি করছো, বঙ্গোপসাগর থেকে হচ্ছে কি 5 লিটার পানি নিয়ে আসছো, বলো এবার কত হবে? বারোই হবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে যোগ বিয়োগের সময় কোনো ইম্প্যাক্ট নাই, কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে আছে। তুমি যদি লিখলে মনে করো 5,000 ইন্টু 0.01, কত? দেখো এটা কিন্তু হচ্ছে কত টাকা হবে বলো? 5 টাকা হবে না 500 হবে? 50 হবে। কোনটা ভালো করে দেখো? 50, 50। আবার যদি হচ্ছে হলো যে 3 কে 0.01 দিয়ে ভাগ করো, কি হয়ে গেছে? 300 হয়ে গেছে। তো ছোট ছোট সংখ্যাগুলোর ইম্প্যাক্ট বা প্রভাব হচ্ছে কি গুণ আর ভাগের ক্ষেত্রে। এই কনসেপ্ট গুলো কিন্তু তোমাদের বারবার আসবে, হাই ফিজিক্স কেমিস্ট্রি বা ইন্টারে যখন পড়বা তখন কিন্তু আরো আসবে। তো আমরা আজকে সহজ করে বলি, সময় কম, পরে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। সেটা হচ্ছে যে যোগ বিয়োগের সময় একটা বড় সংখ্যা থাকলে একটা ছোট সংখ্যা থাকলে ওটার কি ইম্প্যাক্ট কম। আচ্ছা, একটা সংখ্যাকে স্কোয়ার করলে এরপরে কিউব করলে এটার মান বাড়ে না কমে বলো তো দেখি? স্কোয়ার করবো তারপরে কিউব করবো বা বাড়াবো, তাহলে এই সংখ্যাটার মান বাড়বে না কমবে? বাড়বে। গুড। আর তোমরা আংশিক সত্য বলছো, কমতেও পারে। তুমি যদি 5 কে স্কোয়ার করো 25, কিউব করলে কত বলো? 125। 0.1 কে স্কোয়ার করো তো কত হয়? কত? 0.01। তারপরে কি কিউব করলে কত হবে? 0.001। দেখো আজকে আমরা বের করবো হচ্ছে, এখন অসীম দ্বারা আসতেছি, অসীম সংখ্যক পদের সমষ্টি। এটা ধারার পদ সংখ্যা বলে দেয় নাই, বলছে অসীম সংখ্যক আছে, কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন, মানে শেষ নাই, যার কোনো শেষ নাই। এই জন্য ইনফিনিটি, অসীম সংখ্যক পদের সমষ্টি বের করবো। তো এটার কন্ডিশন হচ্ছে যদি আমরা মানে আমি যদি তোমাদের সংক্ষেপে বলি, দেখো যে সংক্ষেপে তোমরা যদি দেখো 0, 1 আর -1, এই 0 কখনো হয় না, আর এর মান কখনো 0 হয় না। হ্যাঁ, এটা খেয়াল রাখবো। সাধারণ অনুপাত কখনো কি হয় না? শূন্য হয় না। শূন্য হলে কি হবে দেখো, কেন হবে না? দেখো তুমি দিলা 7, পরটা কত হবে? শূন্য গুণ করলে 0, বাট এরপরটা কত হবে? আবার শূন্য হবে, এরপরটা শূন্য হবে। এটা কি গুণ দ্বারা হওয়া সম্ভব? দ্বিতীয় 0/7 কত? 0, কিন্তু পরেরটা কি 0/0 অনির্ণেয়। শিখাইছে তোমাদের 0/0 কোনো অনির্ণেয় হয়, আগে শেখানো হয়েছে। তো এই জন্য 0 হয় না। এবার তাহলে বাকি আছে +1 আর -1। ইভেন +1 আর -1 হয় না, কেন হয় না? আমরা শিখবো, এক দিনে সব থেকে সম্ভব না। এই ভ্যালুগুলো যদি একটু খেয়াল করি, আমরা বলতেছি কি যে 0.1 কে স্কোয়ার করলে কি হচ্ছে 0.01। এই শুধু তা না, তুমি যদি হচ্ছে 0.9ও নাও, স্কোয়ার করা কত হয় বলো? দেখো 0.81 আসে, মান কমে গেছে না? 0.9 কিন্তু বেশি, 0.81 কম, ঠিক না? এই 0.9 বড় নাকি 0.81 বড়, কোনটা বড়? যদি বলো স্যার এখানে তো একটা আর এখানে দুইটা, এটা হিসাব করলে হবে? কিউব করলে কি হবে? ঠিক সেম এই পাশেও যদি চিন্তা করো, -0.1, -0.2 এর যে ভ্যালুগুলো আছে, ঘটনাটা হবে হচ্ছে তুমি যদি -1 এর এই পাশে আসো, -1.2, এবার যদি তুমি এটা স্কোয়ার করো কিউব করো, তাহলে ভ্যালুগুলো কি পরম মানগুলো বাড়বে। মাথায় ঢুকতেছে? অথবা যদি 1 এর থেকে বড় নাও, এগুলোকে স্কোয়ার করো, মনে করো 1.2 স্কোয়ার করো, কত হবে? 1.44 হবে। দাও না, 1.2 কে পাওয়ার 5 দাও, কত আসে? এই ক্যালকুলেটর হাতে রাখো, থাকো, সেই সময় সিরিয়াস করে থাকো, 5 মিনিট সময় বাড়তেছে, কিন্তু কি হচ্ছে? বাড়তেছে। তাহলে আমাদের এখানে খেলাটা হচ্ছে যে এই জায়গায় 1 - r টু দ্য পাওয়ার n, 1 - r টু দ্য পাওয়ার n, খুব সিরিয়াস মনে থাকো,
কারণ বেশিরভাগ স্টুডেন্ট 99% বললে ভুল হবে না, সূত্র সূত্র শিখে আর হচ্ছে ম্যাথ করে, কিন্তু বিষয়টা হৃদয় ধারণ করে না, পরবর্তীতে দেখা যায় ওদের ম্যাথ ঘুরাই দিলে বা বার্ষিক লেভেলে গেলে ওরা কিন্তু প্যাচ খেয়ে যায়। এই যে এখানে খেলাটা মেন খেলাটা হচ্ছে এই জায়গায়, যে আর এর ভ্যালু যদি হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকে, এক্সেপ্ট 0, 0 তো হয় না, এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তাহলে n যদি ইনফিনিটি হয়, তাহলে তোমরাই বলো 1 - r⁴ কত হবে? 1 হবে। ভেরি গুড, মিথুন ঠিক বলছে। এই যে এতক্ষণ ধরে এটাতে বলতেছিলাম যে এই যে সংখ্যাগুলো আছে 0 -1 থেকে +1 এর মধ্যে, এদেরকে স্কোয়ার করলে কি হবে? কমে না মানগুলা, পরম মানগুলা, মানে বুঝতেছি কমে, মানে আমরা তো ইনফিনিটি নিব, অনেক বড় নিব, তাহলে অনেক বড় নিলে কত হবে? তুমি যেমন একটা উদাহরণ দিই আমি তোমাকে, নিলাম হচ্ছে 1 - আর নিলাম 0.2, নিলাম কত? নিলাম 2, আর নিলাম মনে করো 100। দেখো ক্যালকুলেটর বিয়োগ করে দেখো কত হয়। 1 - 0.2 এর পাওয়ার 100 কত আসে? না, ভালো করে দেখো, লিখতে পারো নাই। 1 - 0.2 এর পাওয়ার 100, আমি তো 100, 100 তো হবে না, অসীম। 100 তো অনেক ছোট সংখ্যা, তাই না? দেখুন একই আসে, কারণ এটা কেন আসবে দেখো, 1 - 0 অনেকগুলো জিরো চলে আসবে না, তারপরে দেখা যাবে যে আসবে, তারপরে তো 1ই থাকবে। তুমি বঙ্গোপসাগর থেকে পানি নিয়ে আসলে, 5 লিটার পানি নিয়ে আসলে কিছুই হবে না। আর এই পাশের ভ্যালুগুলো যেটা হবে, এগুলা পাওয়ার যদি তোমার, তুমি যদি -0.3 নাও, বা এটা স্কোয়ার করলে কত? +0.09, আর হচ্ছে হলো যে কিউব করলে কত হবে? কিউব করলে হচ্ছে -0.00 কি 27। মানে কি এটার সাথে 1 কি করা, একবার প্লাস একবার মাইনাস, ইম্প্যাক্ট তো নাই, 1ই তো হবে, কারণ আমরা তো পাওয়ার 2 নিছি মাত্র। পাওয়ারটা যখন অনেক বড় হবে, তখন এটার মধ্যে কি জিরো কমানো কি বাড়তে থাকবে না? তো 1 এর সাথে এটা প্লাস করা মাইনাস করা তো ইম্প্যাক্ট নাই, 1 এর কোনো ইম্প্যাক্ট নাই, 1 কি থাকবে? 1ই থাকবে। বুঝতেছি? তাহলে দেখো এই পদ সংখ্যা যখন অসীম হবে, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আর এর শর্তটা কি, -1 থেকে +1 এর মধ্যে থাকবে, তখন কি হবে? এটা 1 হবে, 1 - আর এটি হচ্ছে অসীম সংখ্যক পদের সমষ্টি, যেটাকে বলা হয় অসীমিতক সমষ্টি। কি সমষ্টি? অসীমিতক সমষ্টি। এই যে এটা গুরুত্বপূর্ণ সূত্র, এই যে আমরা অসীম ধারায় আসছি, অসীম সংখ্যক, অসীম গুণোত্তর ধারার অসীম সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যে a/1 - আর। শর্ত হচ্ছে কি, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। খেয়াল করো, তোমার যদি কিন্তু এই আর এর ভ্যালুটা 1 থেকে বড় হয়ে যায়, 1 - r⁴ আনিলে মনে করো 2, তাহলে তোমার 1 - যদি তুমি যদি এখানে 2 এর পাওয়ার 100 দাও, এবার বলো এটা কি 1 হবে? হ্যাঁ, হবে না। বুঝতেছো? যদি 1 - r⁴ মনে করো এদিকে চলে আসো -3, তারপর পাওয়ার দিলে মনে করো 500, কি 1 হবে? জীবনও হবে না। তখন তোমার হচ্ছে পদ সংখ্যা বলে দিতে হবে, ভাই আপনার কয়টা লাগবে? 10টা, 25টা, 23টা, কয়টা পদ সমষ্টি লাগবে? তখন হচ্ছে আমরা এই সূত্র দিয়ে করবো, এই যে এটা, তখন পদ সংখ্যা বলে দিবে। কিন্তু এই সূত্রের ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে এই যদি এই কন্ডিশন থাকে, পদ সংখ্যা দরকার নেই, অসীম হলেও সমষ্টি বের করা যাবে, অসীম সংখ্যক পদের সমষ্টি বের করা যাবে। লেখো, মানে সব লেখার দরকার নাই, সূত্রের পার্টটা লেখো। যদি বিস্তারিত লিখতে চাও, রেকর্ড তো হচ্ছে গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে আবার একটু ঝালাই করে নিবে। এখন সিরিয়াস মোডটা এখনো শেষ হয় নাই, আরো 4 মিনিট আছে, এর মধ্যে ইনশাল্লাহ আমরা কুমড়া থিওরি এখন শিখে ফেলবো। দেখ, আগে যতটুকু বুঝছিলাম বুঝছি, কিন্তু মাথার মধ্যে একটা বিষয় কাজ করতে, কিভাবে সম্ভব? পদ সংখ্যা অসীম হবে মানে যোগ করব, কিছু না কিছু বাড়ার কথা না, কিন্তু বাড়বে না। কেন বাড়ে না দেখো, সবাই এই সংক্ষেপে ফর্মুলাটা লেখো, লেখার পরে একদম শেষ হওয়া পর্যন্ত সিরিয়াস মোডে থাকো। তোমাদের একদম স্পেশাল আইটেম দেওয়া হচ্ছে এখন, ভিটামিন দেওয়া হচ্ছে, ভিটামিন সি, নাম্বার 1 ভিটামিন সি, মেড ইন বাংলাদেশ। বাংলাদেশে কুমড়া থিওরি করা হয়েছিল। দেখো, মানে এই সূত্রে বেসিক অনুযায়ী হচ্ছে এরকম, তোমার যদি 32 + 16 প্লাস হচ্ছে মনে করো 8, এরপরে 4, এরপরে কি 2, 1 হাফ, তারপরে 1/4, এই যে এরকম চলতেছে মনে করো ধারা। তাহলে এখন এটার হচ্ছে আর কত বলো দেখি? হাফ। এটা কি আমাদের এই রেঞ্জের মধ্যে আছে? -1 থেকে +1 এর মধ্যে আছে? আছে। তার মানে এটার অসীমিতক সমষ্টি বের করা যাবে। a/ হচ্ছে 1 - আর, এ কত? 32/1 - হাফ, 32 হচ্ছে কি হাফ, এটা হচ্ছে হলো 64। দেখো, তুমি নিজেকে প্রশ্ন করো, তাহলে শিখতে পারবা। মানে এই ধারাটার পদ সংখ্যা 1000, 1 কোটি, 2 কোটি, ট্রিলিয়ন যাই হোক না কেন, 64 হবে। মানবা? আমি তো মানতাম না, কিভাবে সম্ভব? আর ভাই যদি 5 কোটি যদি হয়, যা হয় 10 কোটি না একটু বেশি হবে না? সমষ্টি এক জায়গায় গিয়ে ঠেকার কথা না কিন্তু, বুঝতেছো? আমার নিজে চিন্তা করো, এটা কি বলতেছে? পদ সংখ্যা এটা অসীম, অসীম বলে সবসময় 64 হবে, এটা কি সম্ভব? সমষ্টি তুমি আর যোগ করতেছো না, কিছু না কিছু বাড়ার কথা না?
এই আমার কথা, আমার কোশ্চেন কি ঠিক আছে না ভুল? লজিক ঠিক আছে, কিন্তু এ এ এক জায়গায় কি থাকে কেন দেখো। এবার আসো মেড ইন বাংলাদেশ কুমড়া থিওরি আসো। একটা কুমড়া বাজার থেকে নিয়ে আসছে, মনে করো এটা একটা স্পেরিক্যাল শেপ, গোলাকার আকৃতি, ঠিক আছে। তো তুমি কি মনে করো কি করলা, জীবনে কোনোদিন কুমড়া কারো নাই, এই কি করলা, মাঝখানে একদম কেটে দিলা, 2 পিস করলা। পিস গুলো দেখতে কেমন হবে, যে দেখো একটা এরকম হবে, কত এই যে আরেকটা হচ্ছে যে এরকম হবে, অর্ধগোলক টাইপের হবে, এখানে আঁকলে লিখতে হবে, ঠিক কিনা? তার মানে এই 2টা পিস মিলে হচ্ছে হলো তোমার মিষ্টি কুমড়া, নাকি? এখন কি করলে, একটা পিসের প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা পিস রেখে দিব, রেখে বাকিটাকে অর্ধেক করবো, তাহলে অর্ধেক করলে এবার কেমন হবে, এই যে এটা। তার মানে এখন পিস হয়েছে মোট কয়টা বলো দেখি? হ্যাঁ, তিনটা। তিনটে যোগ করে কয়টা মিষ্টি কুমড়া পাওয়া যাবে? ওই আগেরটাই কিন্তু, নাকি বাড়ছে না কমছে? বাড়েও না কমে না, আগেরটাই আছে। এরপর হচ্ছে হলো যে এবার প্রত্যেক ক্ষেত্রে এখন এটা রেখে দিলাম, বাকি যেটা আছে এটাকে পিস করলাম, তাহলে এটা কেমন হবে বলো দেখি? এইটা হচ্ছে হলো তোমার একটা এরকম হবে, আর একটা কিরকম হবে বলো? আর একটা হচ্ছে যে এরকম হবে, ঠিক বলছি? কয়টা পিস হয়েছে? 4টা। সবগুলা পিস যোগ করলে কয়টা মিষ্টি কুমড়া? এবং আগেরটাই, রাইট। এবার হচ্ছে হলো তোমার এটা রেখে দিলেন, এটা হচ্ছে যে এরকম, তারপরে বাকি যেটা আছে এটা 2 ভাগ করলাম, তাহলে পিস গুলো একটা এরকম হবে আর একটা এরকম হবে। আমি জাস্ট যেরকম, কয়টা পিস হলো? সবগুলো যোগ করে কি আগেরটা। এইভাবে তুমি পাট পাট করে যে অসীম পর্যন্ত করে ফেলো, যোগ করে কি হবে, মিষ্টি কুমড়া হবে। এবার আসে এটা লজিকে আসো, দেখো তারপর 64 কে লিখলাম 32 প্লাস 32 লেখা যায়। এই যে মিষ্টি কুমড়া 2 ভাগ করলাম, করার পরে 32 প্লাস হচ্ছে এটা লিখলাম 16 প্লাস 16 লেখা যায়। তারপরে 32 প্লাস হচ্ছে 16 প্লাস কে 8 প্লাস 8 লেখা যায় কিনা? এবার দেখো এই যে তোমাদের তোমরা থিওরি কি বলছে যে এরকম, এবার সবগুলো যোগ করে তোমার কি হবে, 64 হবে কিনা? দেখো এই 8 যেটা আছে এটাকে লিখলাম 4 প্লাস 4, ওই 4 কে ভেঙে লিখলাম কি 2 প্লাস 2, 2 কে ভেঙে লিখলাম কি বলো 1 প্লাস 1, ও 1 কে আবার অর্ধেক করে কি লিখলাম হাফ প্লাস হাফ, ওই হাফ কে লিখবে কি 1/4। এইভাবে যদি আমরা হচ্ছে ভাগ করতে থাকি, মিষ্টি কোনটা কোনটা হবে, আগেরটাই হবে 64। এবার বুঝতে মাথায় ঢুকছে বিষয়টা, ফিল করতে পারতেছো কি হচ্ছে? হ্যাঁ, সমষ্টি এক জায়গায় গিয়ে ঠিক। এখন দেখো এবার ফিনিশিং দিয়ে দিই। তুমি যদি এরকম করে একটা মিষ্টি কুমড়া কেটে পিস পিস করো, পিস পিস করলে দেখো আমার কমন সেন্স কি বলে, তুমি যদি মোটামুটি প্রথম এই যে এটা নিলা, প্রথমে অর্ধেক নিয়ে নিলা, তারপরে যে কাটছো তার ওখান থেকে একটু নিলাম, নেওয়ার পরে হচ্ছে আর আরো একটা একটা নিলাম, মোটামুটি 8-10টা পিস নিলে মোটামুটি বেশিরভাগ মিষ্টি কুমড়া পেয়ে যাবে না? একদম প্রথম বড় বড় সাইজ গুলা প্রথমে অর্ধেক নিলা, এরকম একটা সাইজ নিলা, তারপরে একটা নিলা, আমার কথা বুঝতেছো? শেষের দিকে গুলো তোমার অতটা ম্যাটার করবে না, ওগুলা জাস্ট মিষ্টি কুমড়া ফিল আপ করার জন্য লাগবে, কিন্তু প্রথম দিকের পিস গুলো যদি একটা একটা করে নিয়ে নাও তাহলে বেশিরভাগ মিষ্টি কুমড়া তুমি কি পেয়ে যাবে। তো এখানে যেটা হবে, তুমি দেখো একটু যোগ করো, একটু যোগ করলে কথা হয় সব একদম দ্রুত করে ফেলো। না দেখো একটু যোগ করো, শুধু একটু 1/8 পর্যন্ত করে দেখো। দশমিকের নাম 63.875। তার মানে বুঝতে পারছো যে প্রথম কয়টা দিয়ে তোমার কিন্তু বেশিরভাগ সমষ্টি চলে আসছে, আর বাকি বাকি যে অসীম সংখ্যক আছে ওইটা এগুলোকে ঠেলে ঠেলে 64 বানাবে। এবার বুঝছি, কথা ক্লিয়ার? এই হ্যাঁ, সেসময় তো 64 হবে, যেটা এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছে শেষ, আজকে এখানে